নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমার চ্যানেল আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্মে। আজকে আমি নিয়ে এসেছি এমন একটি উপন্যাস নিয়ে আলোচনা, যে উপন্যাস পাঠক মহলে যথেষ্ট আলোড়ন ফেলেছে এবং যে উপন্যাসটি আহ, একই সঙ্গে একটি রোমহর্ষক থ্রিলার, একটি ভেন্ডেটা স্টোরি এবং তার সঙ্গে একটি সোশ্যাল কমেন্ট্রি বা একটি সামাজিক বার্তা পাঠকদের দেয়। বইটি হচ্ছে কি আর বইটি কি আপনারা তো থামলেন দেখে বুঝেই গেছেন। বইটি হচ্ছে রোহন রায় লিখিত মজনতালি সরকার, যেটা বেরিয়েছে পত্রভারতী থেকে। এর মুদ্রিত মূল্য 425 টাকা। এর প্রচ্ছদ লিখেছেন কৃষ্ণেন্দু মণ্ডল। আহ এটি উৎসর্গ করা হয়েছে ঐন্দ্রিলাকে এবং লেখক হচ্ছেন একজন অত্যন্ত সম্ভাবনাময় যুবক, যিনি বেশ কিছুদিন ধরে লিখছেন, কিন্তু তার লেখা একটি পূর্ণাঙ্গ উপন্যাস আমার মনে হয় এই প্রথম। প্রথম উপন্যাসেই মার্কাটারি সেঞ্চুরি করা, আম, এটা মনে হয় খুব সহজসাধ্য একটা কাজ নয়, বিশেষ করে এখনকার অত্যন্ত কম্পিটিটিভ এই বাংলা বইয়ের বাজারে। এবং উনি কিন্তু সেটাই করে দেখিয়েছেন। হ্যাঁ, এর মধ্যে কিছু খুঁত আমার চোখে পড়েছে, সেগুলো নিয়েও আলোচনা করব এবং বইটির ভালো দিক নিয়ে তো অবশ্যই আলোচনা করব। তার আগে বলে রাখি, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন, এতে আমি খুব খুশি। কিন্তু আরো বেশি বেশি করে যদি সাবস্ক্রাইব করেন, তাহলে আমি আরো আরো অনেক বেশি উৎসাহ পাবো আরো নিত্য নতুন বই নিয়ে আপনাদের সামনে আসার জন্য। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এই বইয়ের গল্পটা যদি ছোট্ট করে আপনাদেরকে বলি, তাহলে এই বইটি মূলত যেটা বললাম একটি ভেন্ডেটা স্টোরি। মানে আম, বলা যেতে পারে একজন মুখোশধারী মানুষ, যিনি আহ, প্রতিশোধ নিচ্ছেন। প্রতিশোধ নিচ্ছেন কাদের ওপরে? প্রতিশোধ নিচ্ছেন সেই সব ধর্ষকদের ওপর, সেই সব মানুষজনদের ওপর, এমনকি সব ইন্ডাস্ট্রির ওপরও, যারা মেয়েদের অবজেক্টিফাই করে, যারা পিতৃতন্ত্রকে প্রমোট করে এবং যার শিকার হয়তো ছেলে বা মেয়ে বা পুরুষ বা নারী উভয়ই। সে যে কাজটা করছে, মানে তার যে মোডাস অপারেন্ডি, সেটা তো সমাজের চোখে, আইনের চোখে বেআইনি। সেজন্য তাকে ধরার জন্য একটি অত্যন্ত স্ট্রং পুলিশ টিম গড়ে তোলা হয় এবং তার কীর্তি কাহিনী নিয়ে মিডিয়াও সরব হয়। এই উপন্যাসটির একটি ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন করা হয়, তাহলে একটা ত্রিভুজ হবে আর কি। উপরভাগে রয়েছেন অপরাধী, বা বলা যেতে পারে সেই ভিজিল্যান্ট মানুষ, যিনি নিজের নাম দিয়েছেন মজনতালি সরকার, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটি গল্পের উপরে। আর অন্য দুটি টিপ বা অন্য দুটি বিন্দুতে রয়েছেন একাধারে পুলিশ ও প্রশাসন, এবং আরেকটি বিন্দুতে রয়েছেন মিডিয়া। এই মিডিয়ায় বেশ কিছু চরিত্র আছে, পুলিশেও বেশ কিছু চিত্তাকর্ষক চরিত্র রয়েছে। এবং মজনতালি সরকার কি একজনের নাম না একটি সংগঠনের নাম? না, সেটা বলে আপনাদের একদমই স্পয়লার দিচ্ছি না। এই তিনজনের মধ্যেকার ডায়নামিক্স নিয়েই কিন্তু এই উপন্যাসটি, এটুকু আমি আপনাদের বলতে পারি। বইটির প্রচ্ছদের নিচে যদি দেখেন, তাহলে দেখবেন যে লালবাজার অফিসটা একটা গ্রাফিক রিপ্রেজেন্টেশন করা রয়েছে। তার উপরে একজন মহিলা, রহস্যময়ী মহিলা, সানগ্লাস পরে রয়েছে, সুন্দরী একজন মহিলা। আর সেখানেই লেখা রয়েছে মজনতালি সরকার। তো এতেই কিন্তু মোটামুটি গল্পের একটা আভাস পাঠক পেয়ে যাবেন। এখানে যে ব্লার্বটি রয়েছে, ব্লার্বটি পড়লেও পাঠক একটি আন্দাজ পেয়ে যাবেন গল্পটি কি নিয়ে। ব্লার্বটা আমি এখানে বিস্তারিতভাবে পড়ছি না, কারণ কিছুটা আমি এখানে বলেই দিলাম গল্পটা কি নিয়ে। ব্লার্বটা আমি এখানে দিয়ে দেবো, আপনারা পজ করে পড়ে নিতে পারেন। এবার আসছি এই বইয়ের ভালো পয়েন্টস গুলোতে। এবার এটাতেও কিন্তু কোনো স্পয়লার আমি দিচ্ছি না বা দেওয়ার চেষ্টা করছি না। ঠিক আছে, তাহলে ভালো দিকগুলো নিয়ে আলোচনা করা যাক। বইটির প্রথম ভালো দিক হচ্ছে, বইটি নারীবাদকে বা ফেমিনিজমকে প্রমোট করছে। বইটি ফেমিনিজমকে এন্ডোর্স করছে বলা ভালো, কিন্তু কোথাও কোথাও উগ্র নারীবাদকে কিন্তু প্রশ্রয় দিচ্ছে না। মানে সব পুরুষই খারাপ, সব পুরুষের মধ্যে একটা ধর্ষক লুকিয়ে থাকে, এই ধরনের স্টেটমেন্ট বা এই ধরনের কথাবার্তা কিন্তু এই বইতে আদৌ নেই। আহ, এই বইতে যেটা বলা হয়েছে, যেটা আমার
সবচেয়ে হয়তো ভালো লেগেছে সেটা হচ্ছে যে তন্ত্র, এই যে প্যাট্রিয়ার্কি, এই প্যাট্রিয়ার্কাল সোসাইটি, এ বলি কিন্তু অনেক ক্ষেত্রে পুরুষরা হন। কিভাবে হন একটা ছোট্ট এক্সাম্পল আপনাকে দিতে পারি। যে আজকাল দেখবেন অনেক জায়গায় নারী নির্যাতন হচ্ছে, অনেক জায়গায় আ নারীরাও ফুঁসে উঠছেন, প্রতিবাদ করছেন। কিন্তু অনেক সময় তারা অনেক পুরুষ সহযাত্রীকে বাসে, ট্রামে অনেক সময় ভুল বুঝছেন। হয়তো পুরুষটির ধাক্কা খেয়ে তার গায়ে পড়তে চায়নি। কিন্তু মহিলা ভেবে নিচ্ছেন যে পুরুষটি ইচ্ছাকৃতভাবেই তার গায়ে পড়ে গেছে। এরকম তো আকছারই হয় এবং বাস্তবিক কাউকে দোষ দেয়া যায় না। কারণ আ এই ধরনের ভুল, ইচ্ছাকৃত ভুলই বলবো আর কি বলবো। যাই হোক, তো সেই ধরনের ইচ্ছাকৃত ভুল তো এই অ সমাজের সংখ্যাগরিষ্ঠ পুরুষ করে থাকেন। তাহলে যারা অনিচ্ছাকৃতভাবে এর শিকার হচ্ছেন, তাদেরকে কি বলবেন আপনারা? they are victims or perpetrators? তারা তো ভিকটিম অবশ্যই। আ এই জিনিসটা এখানেও কিন্তু হাইলাইট করা হয়েছে। একটা জায়গায় যেখানে নারীদের নির্যাতিত হতে হচ্ছে, সেখানে কোনো পুরুষ তাকে বাঁচাতে এলে সেই পুরুষটিকে তো নির্মমভাবে পেটানো হচ্ছে, হত্যা করা হচ্ছে। তাহলে আ প্যাট্রিয়ার্কি বলি এখানে কে হলেন? সেই পুরুষটি হলেন না? হলেন তো? এই জিনিসগুলোও কিন্তু এখানে হাইলাইট করা হয়েছে এবং আর বেশ কিছু চোখা আ সংলাপ বা চোখা আ বাক্য কিন্তু আ বসানো হয়েছে এই ইস্যুগুলো নিয়ে প্রধান চরিত্রদের মুখে। এখানেই আমি চলে আসছি ২য় পজিটিভ পয়েন্টে। ২য় পজিটিভ পয়েন্ট হচ্ছে এর অত্যন্ত আ সবল চরিত্রায়ন। মানে ক্যারেক্টারাইজেশন গুলো এত সুন্দর ডেভেলপ করা হয়েছে এই উপন্যাসে যে কোনো প্রশংসাই তার জন্য যথেষ্ট নয়। চরিত্রগুলো কিন্তু ভীষণ রিলেটেবল জানেন? চরিত্রগুলো আমরা আশেপাশেই দেখতে পাই। আ এবং তাদের কথাবার্তা, তাদের মানে নেচার, তাদের ডে টু ডে লেভেলে বাকি আ মানুষের সঙ্গে ইন্টারেকশন বলুন, তাদের চলাফেরা যাই বলুন না কেন, ভীষণ রিলেটেবল। মনে হয় যে এ তো আমার পাশের বাড়িতেই থাকে, সেই মেয়ের সঙ্গে খুব মিল আছে বা এরকম একজন মানুষের সঙ্গে তো আমার অফিসে রোজই দেখা হয়। এরকম একজন মানুষকে, প্রতিবাদী মানুষকে তো আমি রোজই আ নিউজ চ্যানেলে দেখি। তো চরিত্রগুলো ভীষণ রিলেটেবল এবং এই চরিত্রগুলোর মুখে যে কথাগুলো বসানো হয়েছে সেগুলোও ভীষণ রিলেটেবল। মানে আ কনভারসেশন বিল্ডিং, এখানে বলে রাখি একটা জিনিস যেটা আমি একজন ফেলো রিভিউয়ার এর একটা রিভিউ দেখতেও রিয়ালাইজ করেছি এবং এটা এখানে আমিও ইনকর্পোরেট করেই নিলাম উইথআউট দ্যাট রিভিউয়ারস পারমিশন। আহ যাই হোক, হোপ শি ডাজন্ট মাইন্ড। সেটা হচ্ছে যে যেকোনো আম থ্রিলার বলুন, যেকোনো জনরের উপন্যাসই বলুন না কেন, সেখানে কিন্তু কনভারসেশন বিল্ডিংটা ভীষণ জরুরি। মানে কথাবার্তা, মানে দুটি চরিত্রের মধ্যে যখন কথাবার্তা হচ্ছে, সেই কথাবার্তার যে ফ্লো রয়েছে বা মানুষটা সে মানুষটির ব্যাকগ্রাউন্ড আ কেমন, সেই হিসেবে সে কি ধরনের কথাবার্তা বলবে, কোন ডায়ালেক্টে কথাবার্তা বলবে, সেগুলো লেখকের মাথায় রাখা কিন্তু খুব প্রয়োজন। না হলে পুরো আ যে গোটা সিনারিওটা সেটাই কিন্তু অবাস্তব হয়ে দাঁড়ায়। সেটা কিন্তু এখানে একবারের জন্যেও হয়নি। মানে কোনো একজন সুন্দরবনের মানুষ ধরে নিন, কোনো একজন অরফ্যানেজের কেয়ারটেকার, তিনি যেভাবে কথা বলেন রিয়াল লাইফে, এখানেও ঠিক সেভাবেই তিনি কথা বলেছেন। একজন পুলিশের উচ্চপদস্থ কর্মচারী যেভাবে কথা বলেন এবং একজন ধরে নিন কনস্টেবল যেভাবে কথা বলেন, দুটোর মধ্যে একটা পার্থক্য থাকে। এখানে কিন্তু সেই পার্থক্যটা বজায় থেকেছে কনভার্সেশন বিল্ডিং এ। তার জন্য চরিত্রগুলো অসম্ভব রিয়ালিস্টিক হয়েছে। আমার এখানে অনেকগুলো প্রিয় চরিত্র রয়েছে। আ তার মধ্যে আমার সবচেয়ে যে চরিত্রটি ভালো লেগেছে, সেই চরিত্রটিকে আমার সবচেয়ে রিলেটেবল মনে হয়েছে। তিনি হচ্ছেন এখানে যিনি ইনভেস্টিগেশন এ ইনচার্জ। আ একজন সিনিয়র পুলিশ অফিসার অমিতাভ। অমিতাভর চরিত্রটা ভীষণ রিলেটেবল একটা চরিত্র। তিনি কোনো অতিমানবিক মানুষ নন। তিনি প্রচন্ড একজন মোরালিটির পরাকাষ্ঠা এক ধরনের মানুষ সেরকমও নন। তিনি একজন রক্ত মাংসের পুলিশ অফিসার যার প্রমোশনের লোভ আছে কিন্তু যার মধ্যে একটা প্রচন্ড আ হাই লেভেলের সিনসিয়ারিটিও রয়েছে।
তিনি কিন্তু জাস্টিস দেখতে চান, কিন্তু কোথাও না কোথাও তার মনে এই মজনতারি সরকার সম্পর্কে একটা শ্রদ্ধার ভাবও আছে। কারণ তিনি জানেন যে এই মজনতারি সরকার যেটা করছে সেটা খুব একটা ভুল কিছু করছে না। তৃতীয় যে জিনিসটা আমার এখানে খুব ভালো লেগেছে সেটা হচ্ছে যে এখানে পর কিছু মোচড় আছে। যেটা আজকাল থ্রিলারে থাকে। টুইস্টের পর টুইস্ট থাকে। একটা সিঙ্গেল টুইস্ট তো আর থাকে না। তো সেই টুইস্ট গুলো খুব যুক্তিযুক্তভাবে এসেছে। অনেক সময় কি হয়, অনেক থ্রিলারে দেখা যায় যে অনেক সময় খুব অযৌক্তিক হয়ে যায়। মানে টুইস্টটা আনার জন্যই যেন টুইস্টটাকে আনা হলো। এর পেছনে কোনো যুক্তি বুদ্ধি নেই। সেটা এখানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হয়নি। বেশিরভাগ ক্ষেত্রে আমি বললাম। কোথায় হয়েছে সেটা আমি পরে নেগেটিভ পয়েন্টে আসবো। কিন্তু এখানে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু টুইস্টটা এসেছে খুব আচমকা। পাঠককে সেটা চমকে দেবে, শক করবে। কিন্তু পাঠক এটাও বুঝতে পারবে যে এর পেছনে যুক্তি কিন্তু আগে থেকেই সাজানো ছিল। সেই সাজানো যুক্তিগুলো পাঠক হয়তো দেখতে পাননি, কারণ খুব সুচতুরভাবে সেগুলোকে ক্যামোফ্লাজ করে লেখক লিখেছেন। এরপরে যে জিনিসটা আমার এখানে খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে কয়েকটি সম্পর্ক গড়ে উঠেছে। এখানে রাহুল বলে একটি তরুণ পুলিশ অফিসার রয়েছেন, তার সঙ্গে একজন রেপ ভিকটিম একটি মেয়ে রয়েছে। আহ, তাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠছে। এখানে সাক্ষ্য বলে একটি ছেলে আছে। সেই ছেলের চরিত্রটিও আমার ভীষণ ভালো লেগেছে, বলা যেতে পারে আমার থার্ড ফেভারিট চরিত্র এই উপন্যাসে। তার সঙ্গে তার দুই বান্ধবীর যে কথোপকথনগুলো, সেটা আমার মনে হয় এই উপন্যাসের একটা বড় অ্যাসেট। এই যে একদম শুরুতেই বললাম যে এটা একটা সোশ্যাল কমেন্ট্রি। এই সোশ্যাল কমেন্ট্রির বেশিরভাগটাই কিন্তু এই ৩ জনের মধ্যে এবং রণ বলে একটি ছেলের চরিত্র রয়েছে। এই ৪ জনের মধ্যেকার কনভারসেশন, বার্তালাপের মধ্যে উঠে আসে। এবং সেখানে বিশেষ করে যে দুটি মেয়ে রয়েছে, সে দুটি মেয়ের মুখে কিছু কথা রয়েছে, যে কথাগুলো আমাদেরকে এখানে এসে হিট করে বা আমাদের মাথায়ও হিট করে। আমরা ভাবতে বাধ্য হই যে কথাগুলো তারা বলছে, সে কথাগুলো নির্মম হলেও খুবই সত্যি। তবে সেগুলো কিন্তু কোথাও প্রিচি বলে মনে হয় না। কোথাও এটা একটা সারমন বা কোনো একটা জ্ঞান দিচ্ছে, অযথা জ্ঞান দিচ্ছে বা এই চরিত্রদের মাধ্যমে লেখক আমাদেরকে জ্ঞানের বাণী শোনাচ্ছে, সেটা কিন্তু একেবারেই মনে হয় না। লেখক তার বক্তব্যগুলোই কিন্তু চরিত্রের মাধ্যমে খুব সুন্দরভাবে পাঠকদের মধ্যে তুলে ধরেছেন। নির্মম সত্য শুনতে জ্ঞানের বাণীর মতন লাগছে না। তার জন্য অবশ্যই লেখকের লেখনীর একটা বাহবা প্রাপ্য। এবং এখানেই চলে আসছি আমার নেক্সট পজিটিভ পয়েন্টে, সেটা হচ্ছে লেখকের ক্ষুরধার লেখনী। আমি রোহন রায়ের বেশ কিছু গল্প কিশোর ভারতীতে পড়েছিলাম এর আগে। কিশোরদের জন্য লেখা গল্প হলেও গল্পগুলোর মধ্যে কিন্তু প্রচুর গভীরতা ছিল, ডেপথ ছিল। এবং ওনার লেখনী এবং ওনার কিছু উপমা, কিছু বাক্যের ব্যবহারে আমি বুঝতে পেরেছিলাম যে এই ছেলেটিই বলছি, আমার থেকে অনেকটাই ছোট। এই ছেলেটি সাহিত্যের ময়দানে যে একজন লম্বা রেসের ঘোড়া হতে চলেছে, সেটা আমি কিন্তু তখনই আন্দাজ করতে পেরেছিলাম এবং 100% শিওর হয়ে গেলাম এই বইটা পড়ার পর। ওনার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল, প্রোভাইডেড উনি এই ধরনের আরো উপন্যাস, আরো বিভিন্ন জনরে যদি লেখেন, তাহলে মনে হয় যে আমরা একজন বড়সড় আ তারকা লেখককে আমাদের মধ্যে পেতে চলেছি। ওনার লেখনী খুব সহজ সরল, এখনকার দিনের মতোই কোনো অহেতুক অলংকার বা অহেতুক কিছু শব্দ যেগুলো এখনকার দিনে ব্যবহারই হয় না, সেগুলো কিন্তু এখানে আসেনি। বা বেশ কিছু ইংরেজি বাক্য এখানে এসেছে। কিন্তু আমরা তো এভাবেই এখন মানে নিজেদের মধ্যে কথাবার্তা বলি। কিন্তু তা সত্ত্বেও লেখকের লেখনী ভীষণ সুন্দর। লেখকের লেখনীর মধ্যে বেশ কিছু উপমা রয়েছে যেগুলো ইউনিক। আমি এখানে দেখছি, যদি এরকম কোনো একটা চট করে খুঁজে পাই, আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। একটা পেয়ে গেছি। কিষান লাল বলে একটি চরিত্র আছে, যেটি ছোট এবং কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্র। এখানে আ একটি লাইন আপনাদের পড়ে শোনাচ্ছি। কারণ কিষানলাল যত সাবধানেই দরজা খুলুক না কেন, হতভাগা দরজাটা ক্যাঁচ করে আর্তনাদ করে উঠবেই।
আর বইয়ের ঘুমটাও রাম ভরসা গয়লার দুধের মতো পাতলা। এরকম আরো আছে। মরা পিঁপড়ের মতো নিশ্চল নিরীহ দর্শন এই অক্ষরেরা লীনার ২ মাসের ক্ষতে ঢেলে দিচ্ছে জীবাণুনাশক। স্ক্যালপেল দিয়ে খুঁটে খুঁটে তুলে আনছে সাদা ম্যাগট। এমন করে শীতল পাটি বিছিয়ে দেয়নি কেউ বহুদিন। মনে হচ্ছে এই অক্ষরমালার কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়া চলে। একটু আগে যে রেপ ভিকটিম মেয়েটির কথা বললাম চরিত্র চিত্রণ বলার সময়, লীনা তারই নাম। একটি চিঠি পেয়েছে এবং চিঠিটা পেয়ে সে খুব নিশ্চিন্ত বোধ করছে, খুব শান্ত বোধ করছে। এটাকে কি সুন্দরভাবে লেখক লিখেছেন দেখুন। এগুলোকেই বলে সাহিত্য গুণ। এবং এবং এই সাহিত্য গুণই সে যে জনরাই হোক না কেন সেখানে কাম্য। তাহলে সেগুলো তো আ নন ফিকশন হয়ে থেকে যাবে। তাহলে ফিকশন আর নন ফিকশনের মধ্যে তফাৎটা রইল কোথায়, তাই না? তো এই লেখনীটা কিন্তু লেখকের একটা তুরুপের তাস এবং এটা ভবিষ্যতে আ লেখক যদি ভালোভাবে ব্যবহার করতে পারেন, তাহলে তিনি অনেক দূর এগোবেন। এরপর আসছে আরেকটি পজিটিভ পয়েন্টে, যে একটা টেকনিক্যাল পয়েন্ট বলতে পারেন। কিন্তু সেটা ডেফিনিটলি বইয়ের ক্ষেত্রে পজিটিভ পয়েন্ট তো অবশ্যই। সেটা হচ্ছে এই বইয়ের বাইন্ডিং এবং এই বইয়ের ছাপা। ছাপা ছোট অক্ষরে হলেও ছাপা খুব স্পষ্ট এবং বাইন্ডিংটা অসাধারণ। এবং যে এই বাইরে যেটা আছে এটা 3D আর্টে করা। তো হাতে নিয়ে খুব ভালো একটা ফিলিং হয়। হাতে নিয়ে একটা খুব পজিটিভ ফিলিং হয়। যারা সাহিত্যের একনিষ্ঠ পাঠক, যারা বইয়ের এই টেকনিক্যাল দিকটি সম্পর্কে ওয়াকিবহাল, তারা বুঝতেই পারবেন আমি কি বলতে চাইছি। এটা কিন্তু একজন বই পাঠকের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে আ হাতে নিয়ে ভালো লাগছে কিনা, প্রচ্ছদটা দৃষ্টিনন্দন হয়েছে কিনা, সেগুলোতে এই বইটি একেবারে 100% মার্কস পাবে। এবং সর্বশেষে বলব এই আ বইটির টাইমলাইনের কথা। এই বইটির টাইমলাইনটি আ এর একটি বড় সম্পদ। কারণ এই বইটির টাইমলাইনটি কিন্তু ঠিক আজকের সময় নয়। এই বইটির টাইমলাইন হচ্ছে ২০১০ এর দশক, মানে হচ্ছে 2010s যেটাকে আমরা ইংরেজিতে বলি। তার শুরুর দিকের কিছু বছর বা তার মাঝখানের অবধি আসা কিছু বছর আরকি। যে সময় WhatsApp অতটাও জনপ্রিয় হয়নি, যে সময় স্মার্টফোন অতটাও ঘরে, ঘরে পৌঁছে যায়নি, সেই সময়কার ঘটনা। এবং আমিও যেহেতু সে সময় আরো খানিকটা ইয়াং ছিলাম এবং আ আমিও তখন চাকরি-বাকরির ক্ষেত্রে অনেকটা নতুন। আমিও তখন এমন একটা ফিল্ডে ছিলাম যেখানে আমাকে আ নানা সরকারি জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়। কাজেই আমি আ ব্যক্তিগতভাবে বলছি যে আমার সেই ব্যাপারগুলো খুব ভালো লেগেছে। সেই ব্যাপারগুলো কিন্তু লেখক খুব অথেন্টিক থেকেছেন। এখানেই চলে আসছি এই বইয়ের একটি আ খারাপ দিকে, এবং সেটি বেশ বড়সড় একটি খারাপ দিক আমি বলব। আ সেটা হচ্ছে হয়তোবা এই বইটি খুব তাড়াহুড়ো করে প্রকাশ করা হয়েছে। তার কারণ হচ্ছে এখানে কিন্তু প্রুফ রিডিং এর একটু অভাব আমি বোধ করলাম। এবং তার জন্য হয়েছে কি, তার জন্য এই যে টাইমলাইনটি লেখক নিয়েছেন উপন্যাসটি সেট করার ক্ষেত্রে, সেটি কিন্তু কোথাও আ অন্য টাইমলাইনে চলে গেছে। মানে আ ১৭, ১৮, ১৯ ওই সময়টায় চলে এসছে। আ এত বছর ধরে ইনভেস্টিগেশন হচ্ছে সেটা তো ঠিক নয়। এটা তো জাস্ট কিছু দিনের ঘটনা বা আ একটা স্পেসিফিক টাইম পিরিয়ড এর ঘটনা। কাজেই এই যে টাইমলাইনটা হঠাৎ করে জাম্প করে গেছে, সেটা আমার মনে হয়েছে প্রুফ রিডিং আ তার কিছু দোষের ফলেই এটা হয়েছে। কারণ আমি এটা পরেও একটু খুঁটিয়ে দেখেছি। আ এটা কিন্তু কোন রকম টাইমলাইন এ জাম্প করার ব্যাপার এখানে নেই। এটা কিন্তু একটা প্রুফ রিডিং এর ফলে হয়েছে। তাতে কিন্তু হচ্ছে কি যে মনঃসংযোগে ব্যাঘাত ঘটে যাচ্ছে। কারণ আমাদের মনে হচ্ছে, আরে এ কি? এটা তো এখনকার ঘটনা দেখাচ্ছে, মানে এটা তো ৫-৬ বছর আগেকার ঘটনা দেখাচ্ছে। কিন্তু ঘটনাটা তো ১২ বছর আগেকার। ৫-৬ বছর আগেকার ঘটনা কি করে এখানে দেখিয়ে দিচ্ছে? এটা কিন্তু হয়েছে। এবং সেটা আমার মতে একটা বড়সড় আ ল্যাকুনা তো বটেই। কাজেই একটা বড়সড় নেগেটিভ পয়েন্টই আমি এই বইটির ক্ষেত্রে বলব। আরেকটি হচ্ছে, যেমন বললাম যে ফন্ট ভীষণ পরিষ্কার, কিন্তু ফন্টগুলো ভীষণ ছোট আকারে। আ পত্রপাতির ফন্ট এমনিতে একটু ছোট থাকে, তা নিয়ে আমার একটু অভিযোগ সবসময়ই থাকে। কিন্তু তাই বলে আ এই যে আ মানে এই বইটির ক্ষেত্রে যেখানে বইটির সাইজ আপনি এত বড় রেখেছেন, তো সেখানে ফন্টের সাইজটা এত ছোট কেন? আমি এই জিনিসটা বুঝতে আমার মনে পারলাম হয় না। যে যারা একটু সিনিয়র, যাদের চোখে একটু পাওয়ার আছে,
তাদের পড়তে মনে হয় অতটা অসুবিধে হতো না। এটা কিন্তু আমি নিজের চোখেই দেখলাম আমি বইমেলাতে, যে এই বইটি তুলে একজন দেখছেন কিছুটা উল্টে পাল্টে, উনি বলছেন, বাপরে এই অক্ষরগুলো তো ভীষণ ছোট, আমার তো ভীষণ হাই পাওয়ার, নিয়ে নিচ্ছি, তবে পড়তে তো একটু অসুবিধে হবে। এই ব্যাপারটা কিন্তু তাহলে একটু মাথায় আমার মনে হয় রাখা দরকার ছিল আর কি। আর আরেকটা ছোট নেগেটিভ পয়েন্ট আমি বলবো, আবার বলবো যে আমি নিট পিকিংই করছি এক্ষেত্রে। সেটা হচ্ছে যে এই ক্লাইম্যাক্স, এর যে ক্লাইম্যাক্সটা সেটা আরো একটু ভালো হতে পারতো। মানে এই ক্লাইম্যাক্সটা কিন্তু ডিপ্রেসিং। মানে আ যে দুটো চরিত্রকে নিয়ে মূলত ক্লাইম্যাক্সটি গড়ে উঠেছে, আ তাদের যে সম্পর্কটা পুরো বইতে রয়েছে, সেই সম্পর্কের পরিণতিটা এমন না হলেও পারত বলে আমার মনে হয়েছে। মানে আ এত থ্রিল যখন দিয়েইছেন, আ এত নির্মম সত্যি বা বাস্তব যখন বলেইছেন লেখক পুরো নভেলে, তাহলে এখানে একটা রিলিফ দেয়া, একটু হ্যাপি এন্ডিং মনে হয় দেয়া যেত। এটা আমার একেবারেই ব্যক্তিগত মতামত। আসলে কি বলুন তো, মানে আ যেকোনো সম্পর্কের পরিণতিটা ভালোর দিকে গেলে বইতে পড়তে বা সিনেমায় দেখতে হয়তো বেশি ভালো লাগে। বেশি বলিউডি সিনেমা দেখার ফল এটা হতে পারে হয়তো। কিন্তু আমার এটা মনে হয়েছে যে একটু অসম্পূর্ণ বোধহয় থেকে গেল। এবার লেখক যদি এর একটা কোনো সিক্যুয়েল তৈরি করতে চান বা এই চরিত্রগুলোকে নিয়ে আরো খেলতে চান এবং তাদেরকে নিয়ে একটা সিক্যুয়েল তৈরি করতে চান, তাহলে আলাদা ব্যাপার। তাহলে আমি এই নেগেটিভ পয়েন্টটাকে ক্রস করে দেব। তো যদি সেটা না হয় এবং না হওয়ার সম্ভাবনাই হয়তো বেশি, পুরো বাকি উপন্যাসটা চলন দেখে যা মনে হচ্ছে, সেক্ষেত্রে এটা আমার কাছে একটা নেগেটিভ পয়েন্ট। আ ওভারঅল বইটা কেমন লাগলো? বইটা আপনাদের কেনা উচিত কিনা? আমি তো বলব অবশ্যই কেনা উচিত। কারণ থ্রিলের সঙ্গে এরকম একটা সামাজিক বার্তা এত effectively, এত সুন্দরভাবে কিন্তু খুব কম বইতেই পাওয়া যায়। এবং এই বইটি আরেকটা জিনিস আমি আ পজিটিভ পয়েন্টে এড করতে চাইবো। শেষে বলছি, মার্জনা করবেন, কারণ আ সেটা বলিনি আগে। সেটা হচ্ছে যে এই বইটি থেকে কিন্তু একটা জমজমাট ওয়েব সিরিজ হতে পারে। তার কারণ হচ্ছে এই বইটি ভীষণ ফাস্ট পেস তো বটেই। আর তার সঙ্গে বইটির যে নেচার সেটা ভীষণ ভিজুয়াল, ভীষণ সিনেম্যাটিক। আপনি একেবারে চোখের সামনে প্রত্যেকটি দৃশ্য যেন দেখতে পাবেন। আ আর ক্যারেক্টার গুলো যেহেতু এত স্ট্রং, সেখানে ভালো অ অভিনেতাকে যদি নেয়া হয়, তাহলে একটা দুর্দান্ত ওয়েব সিরিজ আমরা কিন্তু পেতে পারি বাংলাতে। বাংলাতে না হোক হিন্দিতে, মানে যেকোনো ভাষায় আরকি। তো সব মিলিয়ে একটি অসাধারণ থ্রিলার, আনপুটডাউনেবল থ্রিলার, পড়তে শুরু করলে ছাড়তে পারবেন না এই মজনতালী সরকার। এই রেয়ার কম্বিনেশন অফ আ সোশ্যাল কমেন্ট্রি আর থ্রিল, আর তার সঙ্গে সবল চরিত্র চিত্রণ, এর তুরুপের তাস। রোহন রায়কে অনেক অনেক অভিনন্দন। ওনার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল এবং আ এরকম উপন্যাস ওনার থেকে আরো আরো চাই আমরা। তো এই ছিল মজনতালী সরকার নিয়ে আমার একটি আলোচনা। আশা করি আপনাদের রিভিউটি ভালো লেগেছে। আ ভালো খারাপ যে লেগে থাকুক নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাবেন এবং বইটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে করবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব জবাব দেওয়ার। আ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্ম। শুভরাত্রি, টাটা।